नमस्कार श्रोता बंधुरा, आमी स्वागता एसो गल्प शोनाई चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आपनारा शुनबेन हिमाद्री किशोर दाशगुप्त रचित अलौकिक उपन्यास जलंगीर अंधकारेर सप्तदशतम पर्व। आजकेर पाठ शुरू करार आगे आपनादेर मने करिये दी जे आगेर पर्वे आमरा कि जेनेछि। आगेर पर्वे आमरा जानलाम गभीर राते सोहमेर पिछने पिछने एसे सेई कालो घरटार फाँके चोख रेखे मल्लार देखलो तमसामय ओ सोहम दाड़िये आछे सिंदूरलेपा बेदीटार सामने, आर तादेर सामने शोयानो आछे एकटा छोटो छेलेर देह। सकाले मल्लार ओ चूर्णी सोहमेर रात्रिबासेर जायगाय एसे बाच्चादेर गलार आवाज शुने चमके उठल। तारा देखलो नवजीवन सञ्जीवन थेके शुरू करे सबाई फिरे एसेছে সেই ঘরে। এরপর চূর্ণী সোহমকে কলকাতা ফিরে যাওয়ার কথা বললে সে কিছুতেই ফিরে যেতে রাজি হয় না। এরপর তমসাময় এসে দাঁড়ায় তাদের সামনে, তার হাতে একটা বাজারের থলে। সেটা একটু উঁচিয়ে ধরে তিনি বললেন, আজ তো আপনারা এখানে থাকছেন, যাই কিছু বাজার করে আনি। চলুন তাহলে আজ শুনে নি এই পর্বে এই উপন্যাসটি কতদূর এগোয়। শুরু করছি জলঙ্গির অন্ধকারের সপ্তদশতম পর্ব। সেই বৃদ্ধ এবার বলল, আমি যা ধারণা করেছিলাম ঠিক তাই, সেজন্যই তো জায়গাটা দেখতে এসেছিলাম। এসে দেখি বাচ্চাটাকে গর্ত থেকে তুলে নেওয়া হয়েছে। তমসাময় এবার বললেন, অনেক সময়ই শিয়ালের দল কবর খুঁড়ে বাচ্চা তুলে নেয় খাবে বলে, তেমনই হয়েছে মনে হয়। ঠিক এই সময় বুনো এসে হাজির হলো সেখানে। তমসাময়ের কথা শুনে লোকগুলোর একজন বলল, না, শিয়ালের দল মাটি খুঁড়ে ছেলেটাকে তোলেনি। 4 হাত গর্ত খুঁড়ে তার মধ্যে ছেলেটাকে নামিয়ে তার ওপর খুব শক্ত করে দুর্মুষ করে মাটি চাপা দিয়েছিলাম। শিয়াল 4 হাত নিচ থেকে বাচ্চাটাকে ওপরে ওঠাবে কিভাবে? এটা নিশ্চয়ই তোমাদেরই কাজ, তোমরাই ছেলেটাকে এখানে এনেছো। বুনো বলে উঠল, ওই মরা বাচ্চা নিয়ে আমরা কি করব? বৃদ্ধ লোকটা বলল, কেন? তন্ত্র সাধনা তোমরা যেটা করো, মরা তো তন্ত্র সাধনার কাজে লাগে, আমরা কিছু জানি না ভেবেছ? তার কথা শুনে বুনো বলল, না, আমরা কোনো বাচ্চা আনিনি, তোমরা চলে যাও এখান থেকে। ছেলেটার কাকা এবার বলে উঠল, যাব, কিন্তু তার আগে ছেলেটার দেহ আমাদের ফেরত দাও, ওর দেহ নিয়ে আমরা তোমাদের কিছু করতে দেব না। তমসাময় এবার লোকগুলোর উদ্দেশ্যে বেশ ঝাঁঝালো গলাতে বলে উঠলেন, কি উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? বলছি তো আমরা কোনো দেহ তুলে আনিনি, চলে যান আপনারা, এখানে কেউ নেই। লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, আমরা আশ্রমের ঘরগুলো খুঁজে দেখব, কোথাও তাকে পাওয়া যায় কিনা। তমসাময় বললেন, আপনারা যাই ভাবুন না কেন, বাইরের লোককে আমরা কোনো ঘরে ঢুকতে দেব না। সোহমও এবার বলে উঠল, জোর করে আপনারা কিছু করতে চাইলে আমরা কিন্তু বাধা দেব। সোহমের কথা শুনে এবার একটু থমকে গেল লোকগুলো। তাদের চোখে সংখ্যার বিচারে উভয় পক্ষ সমান সমান, তাই হয়তো ঠিক এই মুহূর্তে কোনো সংঘাত হলে তাদের নিজেদেরও ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় লোকগুলো আর জোর করে আশ্রমের ছেলেটাকে খোঁজার চেষ্টা করল না। বুড়োটা তার সঙ্গীদের উদ্দেশ্যে বলল, চলো এখন গ্রামে ফিরে সবাইকে আগে ব্যাপারটা জানাই, তারপর দেখা যাবে ছেলেটার দেহ উদ্ধার করা যায় কিনা। পরামর্শটা মনে ধরল বৃদ্ধর সঙ্গীদের। তারা এরপর বুড়োর পিছন পিছন পা বাড়াতে যাচ্ছিল। মল্লার ঠিক সেই সময় খেয়াল করল যে তমসাময় আর বুনোর মধ্যে মুহূর্তের জন্য যেন দৃষ্টি বিনিময় হলো। আর তারপরই বুনো লোকগুলোর উদ্দেশ্যে বলল, একটু দাঁড়াও, নিজেদের মধ্যে অহেতুক ভুল বোঝাবুঝি করে লাভ নেই, তোমাদের আমাদের সবাইকে এই একই জায়গাতে থাকতে হবে। হাটে বাজারে
মুখ দেখাদেখি করতে হবে। যাবার আগে আমার কথা শুনে যাও। কি কথা? থমকে দাঁড়িয়ে জানতে চাইল একজন লোক। বুনো বলল, শ্মশানের মরাখেকো শেয়ালগুলো কত ধূর্ত তোমরা জানো না। 4 হাত কেন, 8 হাত নিচে পোতা লাশ আমি ওদের বার করে আনতে দেখেছি। শ্মশানের গায়ে, নদীর পাড়ে, জঙ্গলের মধ্যে ওদের সার সার গর্ত। সাধারণত ওরা সারা রাত ধরে গর্ত খুঁড়ে বাচ্চাদের লাশ বার করে ভোরের আলো ফোটার আগে সেই লাশটাকে নিজেদের গর্তে টেনে নিয়ে যায়। আমার বিশ্বাস এটাই ঘটেছে। শিয়ালরা নিজেদের গর্তে লাশ টেনে নিয়ে গেলেও সেখানে তা খায় না, কারণ দিনের বেলা ওরা ঘুমায়। তারপর রাতের বেলা গর্ত থেকে লাশ বাইরে এনে খায়। আমাকে তোমরা যদি আজকের রাতটা সময় দাও, তাহলে আশা করছি ছেলেটার দেহ খুঁজে বার করতে পারবো। তমসাময়ও বুনোর কথা সমর্থন করে বললেন, বুনো যখন বলছে তখন ও নিশ্চয়ই দেহটা উদ্ধার করে আনতে পারবে বলেই আমার বিশ্বাস। ওর ওপর আস্থা রাখুন আপনারা। উত্তেজনার বশে এমন কোনো কাজ করবেন না যার ফলে দেহটাই আর খুঁজে না পাওয়া যায়। লোকগুলো যেন এবার একটু ধন্দে পড়ে গেল বুনো আর তমসাময়ের কথা শুনে। যে লোকটা তার ভাইপোর শবদেহর খোঁজে এসেছিল সে বলল, সত্যি ওর দেহটা শিয়ালে নিয়ে গেছে? তোমরা ওর দেহ খুঁজে দেবে? বুনো এবার বেশ যেন দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, রাত্রিতে শিয়ালের গর্ত থেকে ছেলেটার লাশ খুঁজে আনবো আমি। বুনোর কথা শুনে লোকটা বলে উঠল, ঠিক আছে, দেখি তোমরা লাশটা উদ্ধার করে দিতে পারো কি না, নইলে ফল কিন্তু ভালো হবে না। তমসাময় আর বুনোর প্রতি প্রচ্ছন্ন হুমকি ছুড়ে দিয়ে লোকগুলো এরপর ফেরার জন্য পা বাড়ালো। আশ্রমের বাইরে বেরিয়ে গেল তারা। গ্রামের লোকেরা চলে যাবার পর কিছুক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইলেন তমসাময়। স্পষ্টতই যেন চিন্তিত দেখালো তাকে। বুনো এরপর তার উদ্দেশ্যে বলল, ঘরে চলুন, কথা আছে। কথাটা শুনে তমসাময় তার ঘরের দিকে এগোবার আগে সোহমকে বললেন, আপনিও আসুন আমার সঙ্গে। একথা শুনে সোহম তার সঙ্গে পা মেলাতে যাচ্ছিল, কিন্তু চূর্ণী তার হাত টেনে ধরে বলল, তুই কোথাও যাবি না, আমাদের সঙ্গে এখন কলকাতা ফিরবি। সোহমের মুখে এবার স্পষ্ট বিরক্তির ভাব ফুটে উঠল। সে বলল, আমার হাত ছাড়, তোদের ইচ্ছা হলে এখনই চলে যেতে পারিস। চুনি তার হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ, আমরা যাব, আর তোকেও সঙ্গে নিয়ে যাব। বুনো এবার চূর্ণীর উদ্দেশ্যে বলে উঠল, উনি যখন আপনাদের সঙ্গে যেতে চাইছেন না, তখন আপনারা ওনাকে জোর করছেন কেন? বুনোর কথা শুনে দপ করে জ্বলে উঠে চূর্ণী বুনোর উদ্দেশ্যে বলে উঠল, চুপ করো, তুমি আমাদের মধ্যে কথা বলার কে? বুনো কিন্তু চূর্ণীর কথা শুনে থামল না। সে বলল, আচ্ছা, দেখি কিভাবে আপনি ওনাকে নিয়ে যান। বুনোর কথা শুনে মল্লারও এবার উত্তেজিত হয়ে বলল, ওকে এখান থেকে আমাদের সঙ্গে যেতে যদি বাধা দেওয়া হয়, তবে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। কি ব্যবস্থা? জানতে চাইল বুনো। মল্লার এবার তার শেষ অস্ত্র প্রয়োগ করল। সে বলল, যে বাচ্চাটাকে ওরা খুঁজতে এসেছিল সে তো এখানেই আছে। কাল যে কালো ঘরের মধ্যে ছিল আমি দেখেছি। একটু আগে সে সোহমের কোলে চেপে বসেছিল ছেলেদের ঘরে। তোমরা ওকে কি কৌশলে জীবিত করে তুলেছ তা আমি জানি না, তবে আমি নিশ্চিত ওই সেই ছেলে। সোহমকে নিয়ে যেতে যদি আমাদের বাধা দেওয়া হয়, অথবা ও আমাদের সঙ্গে না যেতে চায়, তবে আমি গ্রামে গিয়ে জানিয়ে দেব যে ছেলেটা এখানে লুকোনো আছে। মল্লারের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই যেন বেশ কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। থমথমে হয়ে উঠল তমসাময়, বুনো আর সোহমের মুখ। তবে এর পরই তমসাময় যেন নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ,
বাচ্চাটাকে আমরা গর্ত থেকে প্রথমে তুলেছিলাম আমাদের সাধনার জন্য। তারপর দেখলাম ওর শরীরে তখনও প্রাণের স্পন্দন রয়েছে, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। তারপর আমি ওকে বাঁচিয়ে তুলেছি। বিশেষ কারণবশত আমি এখন ওকে ফিরিয়ে দিতে অপারগ। একথা বলে তমসাময় একটু থামলেন। তারপর তিনি সোহমের দিকে তাকিয়ে বললেন, আপনার বন্ধুরা যখন আপনাকে নিয়ে যেতে চাইছেন, তখন আপনি ওদের সঙ্গে ফিরে যান। আমি চাই না আপনাকে নিয়ে আমার এখানে কোনো অশান্তির সৃষ্টি হোক। হ্যাঁ, আপনি ফিরে যান। তমসাময়ের কথা শুনে সোহম বিস্মিতভাবে আমতা আমতা করে বলল, আমি ফিরে যাব? তমসাময় বেশ দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আপনাকে আর এখানে আশ্রয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি শান্তি চাই। একথা বলে তিনি বুনোকে নিয়ে অন্যদিকে রওনা হলেন। মল্লার বুঝতে পারল তার ওষুধে কাজ হয়েছে, তাই তমসাময় সোহমকে ফিরে যেতে বললেন। মল্লার বলল, এবার চল, চটপট জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা হয়ে যেতে হবে। একথা বলে মল্লার এগোলো তাদের ঘরের দিকে, আর তার পিছন পিছন সোহমের হাত ধরে চূর্ণীও এগোলো। ঘরে ঢুকে সোহম যেন একটু হতাশভাবেই খাটের ওপর বসল। চূর্ণী পার্টিশনের ওপাশে চলে গেল তার জিনিসপত্র আনতে। মল্লারও তার জিনিসগুলো দ্রুত ব্যাগে ভরে ফেলতে লাগলো। সে কাজ করতে করতেই হঠাৎ দেখতে পেল খাটে বসা সোহম দু হাত দিয়ে নিজের কপালটা চেপে ধরেছে। তা দেখে মল্লার প্রশ্ন করল, কি হলো তোর? সোহম তার কথার কোনো জবাব দিল না। 1 মিনিটের মধ্যেই এরপর চূর্ণী তার ব্যাগ নিয়ে পার্টিশনের ওপাশ থেকে বেরিয়ে এলো। মল্লারেরও ব্যাগে জিনিসপত্র ভরা শেষ। সোহমকে ওভাবে কপাল চেপে বসে থাকতে দেখে চূর্ণী তাকে বলল, এভাবে বসে আছিস কেন? ওঠ, চটপট বেরিয়ে পড়তে হবে। সোহম উঠে দাঁড়িয়ে কিছুটা ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ চল, তবে আমার জামা কাপড়, পার্স এসব আমার শোয়ার ঘরে পড়ে আছে, সেগুলোও নিতে হবে। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। মল্লার, তুইও আমার সঙ্গে সে ঘরে চল। মল্লার আর চূর্ণী নিজেদের ব্যাগ আর সোহমকে নিয়ে ঘর থেকে বেরোলো। দাওয়া থেকে নিচে নেমে চারপাশে তাকিয়ে সে তমসাময় বা বুনোকে দেখতে পেল না। মল্লার তার ব্যাগ আর গাড়ির চাবিটা চূর্ণীকে দিয়ে বলল, তুই গাড়িতে উঠে বস, সোহমের জিনিসগুলো নিয়ে আসি। চাবি আর ব্যাগ নিয়ে চূর্ণী এগোলো গাড়ির দিকে, আর সোহমকে সঙ্গে করে মল্লার পা বাড়ালো বাচ্চা ছেলেগুলোর থাকার জায়গার দিকে। সোহমের সঙ্গে বাড়িটার দাওয়ায় উঠে বাড়িটাকে কেমন যেন ভয়ঙ্কর নিস্তব্ধ মনে হলো মল্লারের। যে ঘরটাতে সোহম ছেলেগুলোর সঙ্গে বসেছিল, সে ঘরের পাল্লাটা হাট করে খোলা। ঘরের ভেতরে কেউ নেই। তবে কি ছেলেগুলো এর মধ্যেই বাড়িটা ছেড়ে আশ্রমের অন্য কোথাও চলে গেল? লম্বা দাওয়ার শেষ প্রান্তে একটা ঘরের দরজা খুলে সোহম মল্লারকে নিয়ে ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে পা রাখতেই কেমন যেন একটা বিশ্রী পচা গন্ধ এসে লাগলো তার নাকে। ঘরের মধ্যে একটা চৌকি আছে। সেই চৌকিতে ঘরের নানা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে সোহমের ব্যাগ, জামা কাপড় ইত্যাদি। সোহম সেগুলো ধীরে ধীরে তুলতে শুরু করলো। তারপর অতি যত্ন করে সেগুলো পরিপাটি করে ভাঁজ করতে বসলো। তাকে দেখে মল্লারের মনে হলো সোহমের যেন ঘর থেকে বাইরে বেরোবার কোনো তাড়া নেই। এমন ধীরে জিনিসগুলো গোছাচ্ছে সে, হাতই যেন তার চলছে না। ব্যাপারটা দেখে মল্লার বলল, এমন ধীরে ধীরে পরিপাটি করে জিনিস গোছাবার কি দরকার? তাড়াতাড়ি সব ব্যাগে ভরে ফেল। ঘরটায় যা গন্ধ, তাতে আর দাঁড়ানো যাচ্ছে না। আর চূর্ণীও গাড়িতে অপেক্ষা করছে। সোহম কথাটা শুনে মুখ তুলে মল্লারের দিকে তাকালো। কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল তার মুখে। মল্লার তা দেখে বলল, কি রে, হাসছিস কেন? আর এরপরই মাথার ওপর একটা শব্দ শুনে
মল্লার মাথার ওপর তাকাতেই মাথার ওপরে ছাদের বাঁশের মাচা থেকে তার ওপর লাফিয়ে পড়ল একটা বাচ্চা ছেলে। মল্লারের গলা ধরে ঝুলে পড়ল ছেলেটা। মল্লার একটু টাল খেয়ে ঝুঁকে সেই ছেলেটাকে মাটিতে নামাতে গেল। ঠিক সেই সময় ওপর থেকে তার পিঠের ওপর ঝাঁপ দিল আরও দুটো বাচ্চা। টাল সামলাতে না পেরে মল্লার এরপর মাটিতে পড়ে গেল। ছেলেগুলোকে গা থেকে সরাবার জন্য মল্লার বলে উঠল, এসব কি হচ্ছে? পর মুহূর্তে সিলিংয়ে অদ্ভুতভাবে ঝুলতে থাকা আরও ছেলেগুলো একের পর এক ঝাঁপিয়ে পড়তে লাগলো মল্লারের ওপর। ব্যাপারটা কি ঘটতে চলেছে তা বুঝতে না পেরে মল্লার সোহমের উদ্দেশ্যে বলল, আরে বাচ্চাগুলোকে সরা, ওরা এমন করছে কেন? কথাটা শুনে সোহম যেন কেমন একটা অদ্ভুত স্বরে হেসে উঠল। মল্লার এরপর ছেলেগুলোকে হাত দিয়ে ঠেলে সরিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। সম্মিলিতভাবে তাকে মেঝেতে চেপে ধরেছে 8-10 জন ছেলে। তাদেরই কারো হাত যেন চেপে বসতে লাগলো মল্লারের গলাতে। ছোট্ট একটা হাত, কিন্তু কি দানবীয় শক্তি সেই হাতে! মল্লার চিৎকার করে উঠতে গেল, কিন্তু কোনো শব্দ বেরোলো না তার গলা থেকে। আবারও হাসতে শুরু করলো সোহম। সেই ছোট্ট হাতটা আরও চাপতে লাগলো মল্লারের গলা। মল্লারের মনে হতে লাগলো তার গলা ঘাড় যেন এখনই মট করে ভেঙে যাবে। চোখ ঝাপসা হয়ে এলো তার। কয়েক মুহূর্তর মধ্যেই মল্লারের চোখে অন্ধকার নেমে এলো। মল্লারের মনে হচ্ছিল সে যেন অন্ধকারের মধ্যে দিয়ে অন্তহীন পথ পাড়ি দিয়ে চলেছে। চোখ মেলতে পারছে না সে। চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। মাঝে মধ্যে শুধু নানা রকম শব্দ ভেসে আসছে কানে। মল্লারের শরীরটা হঠাৎ যেন একটা ঝাঁকুনি খেল, আর তার সঙ্গে সঙ্গেই চোখ মেলতে না পারলেও যেন কিছুটা হুঁশ ফিরে এলো তার। বেশ ঠান্ডা অনুভূতি হতে লাগলো তার শরীরে। প্রথমে খুব কাছ থেকে নদীর জলের শব্দ শুনতে পেল সে। এরপর ধীরে ধীরে কথাবার্তার শব্দও কানে এলো মল্লারের। কিছুক্ষণের মধ্যে কণ্ঠস্বর দুটোও চিনতে পারল সে, সোহম আর তমসাময়ের গলা। মল্লার চোখ খোলার চেষ্টা করল, কিন্তু তার চোখের পাতা এত ভারী হয়ে এসেছে যে সে ব্যর্থ হলো। তবে কথার শব্দ স্পষ্ট শুনতে পেল সে। সোহম বলল, ওকে এখানে আনা হলো কেন? তমসাময় বললেন, বলা যায় না, গ্রামের লোকেরা আশ্রমে চলে আসতে পারে। তারা ওকে খুঁজে পেলে বিপদের সম্ভাবনা থাকতো। ও তো আর তোমার আর বাচ্চা ছেলেগুলোর মতো নয় যে গুরুদেব ওকে নিয়ন্ত্রণ করতে পারতেন। আশ্রমের ভিতর জ্ঞান ফিরলে ও সমস্যা তৈরি করতে পারত। এই শ্মশানের পাড়ে অবশ্য সে সমস্যা নেই। তাছাড়া, এই বলে থামলেন তমসাময়। সোহমের কণ্ঠস্বর শোনা গেল, তাছাড়া কি? তমসাময় বললেন, ওকে এখানে আনার আর একটা কারণ, গুরুদেব ওকে আজ রাতে তার তন্ত্র সাধনার কাজে উৎসর্গ করবেন। সে কাজ মিটলে ভোরের আলো ফোটার আগেই সবাইকে নিয়ে আশ্রম ছেড়ে চলে যাব আমরা। ভোরবেলা একটা গাড়ি নিতে আসবে আমাদের। আমি গুরুদেবের নির্দেশ মতো সব কিছু ঠিক করে এসেছি। তবে গুরুদেবের বাড়িতে গিয়ে আমাদের আশ্রয় নেবার কথা ছিল, সেখানে আমরা যাব না। পুলিশ আমাদের পিছু ধাওয়া করতে পারে। কাছেই বাংলাদেশ সীমান্ত, আমরা তা পেরিয়ে ওপারে যাব। তখন আর এদেশের পুলিশ চট করে আমাদের কিছু করতে পারবে না। এ কথা বলার পর তমসাময় বললেন, চলো এবার চূর্ণির কাজটা মিটিয়ে আমাকে আবার এখানে ফিরে এসে এই শ্মশানে গুরুদেবের অন্তিম সাধনার জন্য কিছু জিনিস প্রস্তুত করতে হবে। তোমার বন্ধু এখন আপাতত এই গর্তে পড়ে থাক। তমসাময়ের এই কথার পর আর কোনো গলার শব্দ শোনা গেল না। কিন্তু সোহম আর তমসাময়ের কথোপকথনই যেন মল্লারের সম্বিত ফিরিয়ে দিল। ধীরে ধীরে তার মনে পড়ে যেতে লাগলো সব কথা।
সোহমের জামা কাপড় আনতে সে তার সঙ্গে তার ঘরে ঢুকেছিল। তারপর মল্লারের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ছেলেগুলো। একটা হাত চেপে ধরেছিল তার গলা। একটু নড়াচড়া করে মল্লার বুঝতে পারল তার হাত পা দড়ি দিয়ে বাঁধা। পুরো ঘটনাটা এবং সোহম আর তমসাময়ের বলে যাওয়া কথাগুলো প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি করল মল্লারের স্নায়ুতন্ত্রে। আর সেজন্যই হয়তো শেষ পর্যন্ত মল্লার আরও কিছুক্ষণ চেষ্টার পর চোখ মেলতে পারল। দীর্ঘক্ষণ চোখ বন্ধ থাকাতে চোখের পাতা খুললেও প্রথমে চারপাশে শুধু নিকষ কালো অন্ধকারই রয়েছে বলে তার মনে হলো। তারপর আস্তে আস্তে সে অন্ধকার ফিকে হয়ে এলো। মাথার ওপর আকাশের এক কোণে এক ফালি চাঁদ প্রথমে ভেসে উঠল তার চোখে। গলাতে প্রচণ্ড ব্যথা, মাথাও প্রচণ্ড ভার হয়ে আছে। তবুও কোনো ক্রমে মাথাটা চারপাশে ঘুরিয়ে মল্লার বুঝতে পারল একটা গর্তের মধ্যে পড়ে আছে সে। অন্তত ৬-৭ হাত গভীর হবে গর্তটা। তার মাথায় গর্তর মুখ ঘিরে ঝোপ জঙ্গল দেখা যাচ্ছে। সম্ভবত ওপর থেকে এ গর্তর উপস্থিতি চট করে বোঝা যায় না। আকাশের চাঁদটার দিকে ভালো করে তাকিয়ে মল্লারের মনে হলো সেটা যেন সদ্য উঠতে শুরু করেছে। সে মনে মনে হিসাব করে দেখল অজ্ঞান হওয়ার পর প্রায় 10 ঘন্টা সময় কেটে গেছে। আর এরপরই তার মনে পড়ল চূর্ণির কথা। সে এখন কোথায়? তমসাময় চূর্ণিকে নিয়ে কি কাজ মেটাতে চলেছেন? প্রশ্নটা মাথায় আসতেই মল্লার উঠে বসার চেষ্টা করল, কিন্তু তার হাত পা এমনভাবে বাঁধা যে সে উঠে বসতে পারল না। মল্লার অনুমান করল তমসাময়রা সম্ভবত আর তাকে বাঁচিয়ে রাখবে না। সোহম যে তমসাময়ের নির্দেশ দ্বারা বর্তমানে সম্পূর্ণ পরিচালিত, তার থেকে যে বাঁচার জন্য বিন্দু মাত্র সাহায্য পাওয়া যাবে না তা বুঝতে অসুবিধা হচ্ছে না মল্লারের। সে বুঝতে পারল এ জায়গা ছেড়ে যদি সে পালাতে না পারে তবে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করে আছে তার জন্য। কিন্তু মল্লার কিভাবে পালাবে? তার হাত পা এমনভাবে বাঁধা যে সে উঠে বসতে পর্যন্ত পারছে না। তার মনে হলো সে চিৎকার করে সাহায্যের জন্য। কাছাকাছি কোনো লোক যদি তার চিৎকার শুনে তার জীবন রক্ষা করে। কিন্তু এরপরই তার মনে হলো যদি তমসাময় বা সোহম ফিরে না গিয়ে থাকে তবে চিৎকার করলে উল্টো ফল হবে। হয়তোবা তারা এখনই শেষ করে দেবে তাকে। তাই চিৎকার করতে গিয়েও শেষ মুহূর্তে থেমে গেল মল্লার। তার কানে বাজতে লাগলো তমসাময় আর সোহমের বলা কথাগুলো। তমসাময় তো বললেন তার গুরুদেব তন্ত্র সাধনার কাজে মল্লারকে উৎসর্গ করবেন, কিন্তু তিনি তো এর আগে মল্লারদের কাছে জানিয়েছিলেন তার গুরুদেব মৃত। তবে কি তমসাময়ের গুরুদেব প্রেতাত্মা রূপে আবির্ভূত হন? দুরাত আগে মল্লার যে ভয়ঙ্কর মানুষটাকে দেখেছিল সেই কি তবে তমসাময়ের গুরুদেব? মল্লার অসহায়ের মতো ছটফট করতে লাগলো। ধীরে ধীরে চাঁদ ওপরে উঠতে শুরু করলো। নদীর জলের মৃদু শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। প্রায় 1 ঘন্টা সময় কেটে গেল এভাবেই। তারপর হঠাৎই জলঙ্গির পাড়ের নিস্তব্ধতা ভঙ্গ করে চারপাশ কাঁপিয়ে ডেকে উঠল শিয়ালের দল। যেন কোনো অশুভ শক্তির আগমন বার্তা লুকিয়ে আছে তাদের সে ডাকের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই খসখস শব্দ শুরু হলো গর্তর চারপাশে। তারপর বেশ কয়েক জোড়া জলজলে চোখ ওপর থেকে উকি দিল গর্তের ভিতর। শিয়ালের চোখ। তা দেখে আতঙ্কে কুঁকড়ে গেল মল্লার। শিয়ালগুলো কি ছিঁড়ে খাবার জন্য ঝাঁপিয়ে পড়বে তার ওপর? নরমাংসর স্বাদ জানা আছে এই শিয়ালদের। নিজের অজান্তেই যেন একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। অবশ্য তাতে একটা কাজ হলো, শিয়ালের দল সরে গেল গর্তর মুখ থেকে। আবারও নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। সময় এগিয়ে চলল।
মল্লারের শরীরে স্নায়ুতন্ত্রগুলো এরপর ধীরে ধীরে যেন শিথিল হতে শুরু করলো। প্রবল হতাশা নেমে আসতে লাগলো তার মনে। মল্লারের মনে হলো ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়া ছাড়া তার আর কিছু করণীয় নেই। নিস্তেজভাবে আকাশের চাঁদের দিকে চেয়ে রইল সে। হঠাৎই চাঁদের আলো ঢাকা পড়তে শুরু করলো। মল্লার দেখল বিশাল বিশাল বাদুড় ভেসে চলেছে আকাশের বুকে। তাদের ডানার আড়ালে মাঝে মধ্যেই অদৃশ্য হয়ে যাচ্ছে চাঁদ। বেশ কিছুক্ষণ ওড়াউড়ি করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল বাদুড়ের ঝাঁক। তারপরই গর্তের মাথার ওপর থেকে একটা অদ্ভুত খচমচ শব্দ ভেসে এলো। শিয়ালের দল আবার ফিরে এলো নাকি? মল্লার ঘাড় ঘুরিয়ে ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো মাথার ওপরে গর্তের কিনারগুলো। শব্দটা এসে থামলো গর্তের মুখে। তারপর গর্তর ভেতর উঁকি দিল একটা মুখ। না, সে শিয়াল নয়। তাকে দেখে আতঙ্কে হিম হয়ে গেল মল্লারের শরীর। এ সেই বীভৎস ভয়ঙ্কর মুখমণ্ডল, যে ভয়ঙ্কর মুখ সে ইতিপূর্বে দেখেছিল কুয়াশাবৃত রাতে এই জলঙ্গির পাড়ে। এমন ভয়ঙ্কর মুখমণ্ডল কখনো কোনো মানুষের হতে পারে না। এই কি তবে তমসাময়ের গুরুদেব, তার প্রেতাত্মা? মল্লারকে নিয়ে যেতে এসেছে তন্ত্র সাধনার কাজে উৎসর্গ করবে বলে? এক দৃষ্টে সেই ভয়ঙ্কর মুখটা চাঁদের আলোতে চেয়ে আছে মল্লারের দিকে। মানুষ যখন চূড়ান্ত কোনো বিপদের সম্মুখীন হয়, নিশ্চিত মৃত্যুকে প্রত্যক্ষ করে, তখন সে প্রকৃতির নিয়মেই শেষ একবার সাহস সঞ্চয় করে বাঁচার চেষ্টা করে। মল্লারের ক্ষেত্রেও তাই হলো। সেই ভয়ঙ্কর মুখের নিষ্পলক তাকিয়ে থাকা সে আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, কে তুমি? আমাকে ছেড়ে না দিলে ফল ভালো হবে না। তার কথাটার সঙ্গে সঙ্গেই সেই ভয়ঙ্কর প্রেতমূর্তি বলে উঠল, চুপ চুপ, চিৎকার করবেন না। চিৎকারের শব্দ ওদের কানে যেতে পারে। তার একথা শুনে মল্লার একটু গলা নামিয়ে বলল, তুমি কে? লোকটা এবার তার মুখোশটা খুলে ফেলল। কয়েক মুহূর্তের মধ্যেই মল্লার লোকটাকে চিনে ফেলল। লোকটা হলো সেই নদী গবেষক খাস্তগীর। শেষ হলো অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের ৭৫তম পর্ব। এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন। এতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।